আমরা যখন খুব ছোট ছিলাম সে সময় প্রায় স্লোগান উঠতো, চমকায় তোলা চলো। আজকের যে রাজনৈতিক দল আমাদের আহ, রাজ্যে ক্ষমতাতে রয়েছে, সেই রাজনৈতিক দল প্রায় ডাক দিতেন চমকায় তোলা যাওয়ার জন্য। বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি এই তিনটে জেলার সীমানার সংযোগস্থল হচ্ছে চমকাইতলা। তো এই চমকাইতলা নাম হওয়ার পিছনে রয়েছে একটি লৌকিক দেবীর প্রভাব। সেই লৌকিক দেবীর নাম হচ্ছে চমৎকারিণী। এই চমৎকারিণী হচ্ছেন কাদড়া গ্রামের কুলদেবী। তোমরা যারা গ্রামে থাকো তারা প্রত্যেকে এই কুলদেবতা বা কুলদেবী সম্পর্কে জানো। যারা বাঁকুড়ার থেকে আমাদের ভিডিও দেখছো, দেখবে তাদের গ্রামে ভৈরব আছে। হ্যাঁ, তারা ভৈরব হচ্ছেন তাদের গ্রাম্য দেবতা। বছরের বিভিন্ন দিনে তার পূজা আচ্ছা হয়ে থাকে। রামকুমার মুখোপাধ্যায়ের চমকায় তোলা চলো এই গল্পটি তার খুব বিখ্যাত একটি গল্প। মূলত এই গল্পের বিশেষত্ব আঙ্গিকের দিক থেকে। কেমন সে আঙ্গিক? গল্পকার এই গল্পটা বলার জন্য বিশেষ একটা পদ্ধতিকে নিয়েছেন, বিশেষ একটা পদ্ধতিকে অবলম্বন করছেন, যেটাকে বলা হয়ে থাকে সিকলি পদ্ধতি। এই সিকলি পদ্ধতিটা কি না, এটা হচ্ছে এক থেকে বহুতে ছড়িয়ে পড়া। লাভ এবং ক্ষতি এই দুটো বিষয়কে কেন্দ্র করে কোনো একটি ঘটনা, বিশেষত লৌকিক দেবদেবীদের মাহাত্ম্যকে ছড়িয়ে দেওয়ার জন্য এই সিকলি পদ্ধতিকে অবলম্বন করা হতো। আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমাদের নামে কেউ কেউ তার আত্মপরিচয়কে গোপন রেখে চিঠি লিখতেন লোকনাথের নামে। কি এই লোকনাথের চিঠিটা যিনি পাঠাচ্ছেন তিনি সেখানে বলতে চাইছেন যে এই লোকনাথের নামে এই চিঠি 10 জনকে পাঠানোর ফলে অমুক ব্যক্তির এই লাভ হয়েছে, আর অমুক ব্যক্তি এটাকে দেখা মাত্রই ছিঁড়ে ফেলার ফলে তার খুব ক্ষতি হয়েছে। সে ক্ষতির পরিমাণ মৃত্যু পর্যন্ত হতে পারত, কিংবা তার কোনো নিকটাত্মীয়ের মৃত্যু বা বড় কিছু হারানো, এই সমস্ত বিষয়গুলো ঘটতে থাকতো। এই সমস্ত বিষয়গুলো ঘটার একটা প্রমাণও দেওয়া থাকতো, উল্লেখ করা থাকতো। যাই হোক, এই সিগলি পদ্ধতির মূল বিষয় হচ্ছে যে একজনের মাধ্যমে অসংখ্য মানুষের মধ্যে কোনো বিষয়কে ছড়িয়ে দেওয়া। রামকুমার মুখোপাধ্যায় চমকায় তোলা চলো এই গল্পেও তিনি এই ধরনের পদ্ধতিকে অবলম্বন করেছেন। এখানে তোমরা দেখতে পাবে চমকায় তোলা চলো গল্পের যে চমকায় দেবী, মা চমকায়, তার আসল নাম চমৎকারিণী। তিনি কাদড়া গ্রামের কুলদেবী। এই গল্পটাকে গল্পকার মোট 5টা স্তরে বিন্যস্ত করেছেন। প্রথম স্তরে রয়েছে বিধিসম্মত সতর্কীকরণ, রয়েছে দেবী মূর্তি, তৃতীয় স্তরে রয়েছে দেবীর পূজা, চতুর্থ স্তরে রয়েছে চমকায় মায়ের ঔষধ, আর পঞ্চম স্তরে রয়েছে মায়ের স্বরূপ। তোমরা এই স্তরের যে নামগুলো রয়েছে সেই নামগুলো থেকেই বুঝতে পারছো লেখক কোন কোন বিষয়ের উপরে জোর দিতে চেয়েছেন। বিধিসম্মত সতর্কীকরণ এই স্তরে এসে এই স্তরটাকে বলা যেতে পারে গল্পের ভূমিকা। মূলত চমকাই দেবী কোথায়, কোন জায়গাতে অবস্থান করছেন, তাকে কেন্দ্র করে কি কি ঘটছে, এই সংক্রান্ত বিষয়গুলোই গল্পকার তুলে এনেছেন। প্রথমে তিনি বলতে চেয়েছেন যে গল্পটা যদি কেউ না পড়েন তাহলে তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু এই গল্পটা পড়ার পরে অবশ্যই 10 জনকে চিঠি লিখতে হবে। এই চিঠির কথা ধাপে ধাপে বেড়ে বেড়ে গেছে। চিঠি লেখার পরে কাদের লাভ হয়েছে, কাদের কি লোকসান হয়েছে তার একটা পরিসংখ্যান আমরা বিধিসম্মত সতর্কীকরণে পাচ্ছি। তার আগে রয়েছে এই দেবীর ভৌগোলিক পরিচয়। চমকায় যে গ্রামে বাস করছেন সে গ্রামের পরিচয় দিতে গিয়ে গল্পকার বলছেন যে কাদড়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত। পায়ে হেঁটে এই কাদড়া গ্রামে যেতে চান তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে জয়রামবাটি বা কামারপুকুর থেকে বাসে করে আসতে হবে বদনগঞ্জ। বদনগঞ্জ থেকে 2 পা হাঁটলেই রয়েছে কাদড়া গ্রাম।
কাদরা গ্রামের পশ্চিমে রয়েছে হাই স্কুল। এই হাই স্কুলের পাশে রয়েছে চমকাইয়ের সুপ্রাচীন পাথরের মন্দির, 11 হাত উঁচু। এই মন্দিরটা 3 একর 64 ডেসিমাল এরিয়া জুড়ে রয়েছে। প্রথমেই গল্পকার বলছেন যে যিনি গল্পটি পড়ছেন তার কাজ হবে নিজের পরিচয় গোপন রেখে 10 জনকে এই মা চমকাইয়ের মাহাত্ম্যের কথা লিখতে। এতে কি থাকবে? এতে থাকবে মা চমকাইয়ের মহিমার কথা। চমকাইয়ের চিঠি পাওয়ার পরে যারা উপেক্ষা করে গেছেন তাদের কি কি ক্ষতি হয়েছে তার একটা পরিসংখ্যান গল্পকার দিয়েছেন। জেলার কেঞ্জাকুড়া গ্রামের নিতাই ভকত তিনি চিঠি পেয়েছেন, চিঠি পাওয়ার পরে উত্তর দেননি। চিঠি পাওয়ার পর তিনি 10 জনকে চিঠি লেখেননি। এই কারণে 1 সপ্তাহ পার হতে না হতে এক পাল হাতি তার 11 বিঘা জমির ধান নষ্ট করে দিয়েছে। তার যে ভেড়ার পাল ছিল সেই ভেড়ার পালের 7টা ভেড়া আন্ত্রিক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আসানসোলের সুচান পাত্র সে ডাবল প্রমোশন পেয়ে কলকাতায় গেছে, তার সুখের সংসার। সেখানে গিয়ে সে চমকার মায়ের পত্র পেয়েছে, কিন্তু সে 10 জনকে পত্র লেখেনি। এর পরিপ্রেক্ষিতে তার কন্যা স্কুলে যাওয়ার পথে কর্পোরেশনের ঢাকনা খোলা গর্তে পড়ে অদৃশ্য হয়ে গেছে। দুর্গাপুরের MAMC'র ক্যাশিয়ার জনার্দন চক্রবর্তী ধনকুবের, তার প্রচুর বিষয়াশয় অর্থ সম্পত্তি রয়েছে। সে চিঠি পেয়েছে কিন্তু চমকাইয়ের নামে 10 জনকে পত্র লেখেননি। এর পরিপ্রেক্ষিতে এই কারণে তার যে গুরুত্বপূর্ণ একটা ফাইল, সে ফাইল দিল্লি থেকে ফিরে এসেছে। যে জনার্দন চক্রবর্তী একটা সময় টাকার উপরে বসে থাকতেন, এখন তাকে টাকার জন্য হন্যে খুঁজে বেড়াতে হয়। কথা বলছেন গল্পকার, তিনি হচ্ছেন 24 পরগনার বনগাঁয়ের স্বপন দাস। ব্যাংকের টাকাতে অর্থাৎ লোন করে তিনি 10 কেজি দুধের ভাগলপুরি গাই কিনেছিলেন। তিনিও চিঠি পেয়ে এই 10 জনকে চিঠি না লেখার কারণে তার গরু, তার গাভী মারা গেছে। গল্পকার এ পর্যন্ত বর্ণনা করেছেন বিধিসম্মত সতর্কীকরণ অংশে, এবং তিনি বলছেন যে এই পর্যন্ত পড়ে যদি কেউ চিঠি লিখতে চান তিনি 2টো চিঠি লিখলেই পারেন, তবে সেই চিঠিটা লিখতে হবে লাল কালিতে। আর এই লাল কালিতে চিঠি লেখার কারণ হিসেবে গল্পকার বলছেন দেবী চমকাইয়ের যে পাশে পুকুর রয়েছে সে পুকুরের জল লাল। আগেকার দিনে অতীতে যখন দেবী চমকাইয়ের সামনে নরবলি হতো তখন মানুষের ধর এই পুকুরে ছুঁড়ে ফেলা হতো। এই নরবলির রক্তেই হচ্ছে পুকুরের জল লাল। আর যেহেতু দেবীর পাশে পুকুর, তার সে পুকুরের জলের রং লাল, সুতরাং এ পর্যন্ত পড়ে যে কেউ দেবীর নামে 2টো পত্র লিখতে পারেন, তবে তার শর্ত হচ্ছে এই চিঠি অবশ্যই লাল কালিতে লিখতে হবে। এর পরের স্তরে রয়েছে দেবী মূর্তি। দেবীর মূর্তির প্রকৃতিটা কি? দেবী চমৎকারীর কোনো নির্দিষ্ট মূর্তি নেই। তার প্রতীক হিসেবে পূজিত হয়ে আসছে সুপ্রাচীন একটা শিলা, এবং সে শিলার আকৃতি ত্রিভুজ আকৃতি। তাতে 2টো রূপোর চোখ লাগানো আছে। সমস্ত শিলা সিঁদুর মাখানো। এই গেল দেবী মূর্তির কথা। দেবী চমকাইয়ের সঙ্গে আরো কিছু দেবদেবী পূজিত হয়ে আসছেন একই সঙ্গে। চমকাই মাতার দক্ষিণে
রয়েছেন দক্ষিণা কালী এবং বাঁদিকে রয়েছেন সর্পদেবী মা মনসা। মা মনসার চালিও রয়েছে। মনসার নিচে রয়েছে নারী মূর্তি ভৈরবী এবং ভৈরবীর দক্ষিণে শিব। এই অংশ অর্থাৎ দেবী মূর্তি অংশ, এই স্তর অর্থাৎ দেবী মূর্তি স্তর পর্যন্ত পড়ে যিনি পড়বেন তাকে অবশ্যই 5টি পত্র লিখতে হবে, 5খানা পত্র লিখতে হবে। শর্ত একই, সেখানে দেবীর মাহাত্ম্যের কথা থাকবে এবং নিজের পরিচয়কে গোপন রাখতে হবে। যদি কেউ এই 5টি পত্র লেখেন তাহলে তার গায়ে তেল হলুদ মিলবে, আঘাটার ঘাট হবে, অসহ্যকে সহ্য করতে পারবেন, রাজ্যহীন রাজ্য পাবে, আই বুড়ো যিনি তার বিয়ে হবে, যিনি নির্ধনী তার ধন হবে, কানার চক্ষু হবে, অন্ধের নড়ি জুটবে। এরকম বহু ঘটনা ঘটবে যেগুলো প্রত্যাশিত। এর পরের স্তর দেবীর পুজো। দেবীর সেবায় ছিলেন মূলত কাদড়ার লায়েক সম্প্রদায়, কিন্তু এই সম্প্রদায়ের মানুষেরা দেশত্যাগ করেছে। দেশত্যাগ করার ফলে চক্রবর্তীদেরকে দেবোত্তর জমি দিয়ে দেবীর নিত্য সেবার ব্যবস্থা করে গেছে। মানে চমকাই দেবীর কাছে এসে ব্রাহ্মণ, অব্রাহ্মণ, সাঁওতাল, মুসলমান এই সমস্ত সম্প্রদায়ের মানুষেরা পুজো দিয়ে থাকেন। দুর্গা নবমী এবং পৌষ সংক্রান্তিতে মাতা চমকাইয়ের মন্দিরে বিশেষ পুজো হয়। এখন অবশ্য শিবরাত্রিও পালিত হয়ে আসছে। পৌষ সংক্রান্তিতে কাদরাতে মেলা বসে। এই মেলা 3 দিন ধরে চলে। কতুলপুর, ময়নাপুর, আরামবাগ, বদনগঞ্জ, জয়রামবাটি, কামারপুকুর, কোকন্দ, যাদববাটি, কৃষ্ণগঞ্জ এরকম দূর দূর গ্রাম থেকেও মানুষেরা আসেন কাদরা গ্রামে মা চমকাইয়ের এই মেলা উপলক্ষে। ক্ষীরভোগ, অন্নভোগ, খিচুড়ি ভোগ হয় এই পুজোতে। দেবীকে ষোড়শোপচারে পুজো করা হয়। আবার কখনো কখনো জয় দুর্গার ধ্যানও করা হয়। এরপরে হচ্ছে দেবীর মাহাত্ম্য। 1975 সালে যখন প্রচন্ড খরা এবং দেশে যখন এমার্জেন্সি চলছে, সেই সময় দেবী চমকাইয়ের কৃপাতে তার ওই কাদরা গ্রামে কোনো কিছুর অভাব ঘটেনি। দেবীর কাছে গিয়ে এখানকার অধিবাসীরা জল প্রার্থনা করলে সেদিনেই দেবী বৃষ্টিপাতের আয়োজন করেছিলেন। এই পর্যন্ত পড়বার পরে লেখক বলছেন অন্তত 7খানি পত্র লেখার কথা। যারা 7খানি পত্র লিখবেন তাদের মধ্যে তারা অনেকেই লাভবান হবেন। এই পরিসংখ্যান থেকে তিনি প্রথমেই বলছেন মিহির চৌধুরী কামিল্লার কথা। তোমরা নিশ্চয়ই মিহির চৌধুরী কামিল্লার নাম শুনেছ। তিনি এই দেবী চমকাইয়ের মাহাত্ম্য প্রচার করেছিলেন বলে তিনি মিহির চৌধুরী কামিল্লা সাফল্যের জায়গাতে গিয়েছিলেন। আরেকজনের কথা বলছেন কতুলপুরের দেবকীনন্দন গোস্বামীর কথা। তিনি কোনো পত্র লেখেননি, কিন্তু দেবী চমকাইয়ের মাহাত্ম্যের কথা 5 জনকে শুনিয়েছিলেন। এর ফলে তার একটা কোঠা বাড়ি হয়েছে, স্কুলে চাকরি জুটেছে। দেবকীনন্দন গোস্বামী রাজগ্রাম হাই স্কুলের শিক্ষকতা পেয়েছেন। গঞ্জের বিষ্ণু সর্দার একজন ভাগ চাষী, লোকের জমি চাষ করে তার দিন কাটে। তিনি একদিন তার দুঃখের কথা
মা চমকাইকে শোনান। মা চমকাই সন্তুষ্ট হয়ে তাকে তার জমির ব্যবস্থা করেন। পঞ্চায়েত থেকে লোক এসে তাকে 1 বিঘা জমি দান করে। স্তর হচ্ছে চমকাই মায়ের ঔষধ। বাধক রোগের ওষুধ এই চমকার মায়ের থানে মেলে। স্ত্রী রোগের ওষুধ পাওয়া যায়। অর্শের চিকিৎসাও করা হয় দেবী চমকাইয়ের মন্দিরে। আর সমস্ত অসুখের ওষুধ কি? ওষুধ হচ্ছে দেবীর গায়ের ময়লাকে মাদুলির মধ্যে, মাদুলি বা কবজের মধ্যে ধারণ করা। ধারণ করার পর থেকে সেই কবজ 7 দিন জলে ডুবিয়ে সেই জলকে পান করা। যদি অসুখের নিরাময় না হয় তাহলে এইভাবে 21 দিন জল খেতে হবে। অর্থাৎ দেবীর এই কবজ বা মাদুলি জলে ডুবিয়ে সে জলকে যদি সেরে যায় 7 দিন, না হলে 21 দিন পর্যন্ত খেতে হবে। এই পর্যন্ত পড়ানোর পরে বলছেন গল্পকার 9খানি পত্র লেখার কথা। যদি পড়া হয়, অর্থাৎ মায়ের স্বরূপ অংশটি পড়ার পর 10খানা পত্র লিখতে হবে 1 সপ্তাহের মধ্যে। যদি এটা কেউ করে তাহলে আলুর দাম পাওয়া যাবে, আলুর দাম বাড়বে, কোঠা বাড়ি উঠবে, রোগে ডাক্তার মিলবে, আর্সেনিক মুক্ত পানীয় জল পাওয়া যাবে, এমনকি যাদের স্বামী দুশ্চরিত্র তারাও সুর করে স্ত্রীর কাছে ফিরে আসবে। এর পরের স্তর হচ্ছে মায়ের স্বরূপ। চমৎকারী মা যদি চান তাহলে ফসল ফলবে, তিনি যদি না চান তাহলে ফসল মরে যাবে। ফসলের 2টি ক্ষেত্র, একটা হচ্ছে জমি আর একটা হচ্ছে জঠর। জমিতে ধান, গম, সর্ষে, তিল, বাঁধাকপি, ফুলকপি, কুসুম, পাকুড়, ঝিঙে, কুমড়ো, আলু এ সমস্ত ফলবে। আর মাতৃজঠরের মধ্যে রয়েছে রাম, রহিম, শ্যাম, রাধা, সখিনা, তুলসী, টুনটুনি, বুলবুলি, কেঁচো, সাপ ইত্যাদি। কিন্তু যারা দেবীকে অবজ্ঞা করবেন, চমকায় তোলা না বলে মচকায় তোলা বলবেন, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আছে। কিরকম সে শাস্তি? যারা নেতা নেত্রী মাইকওয়ালা চলে যাওয়ার পরে তাদের সভাতে ভূত প্রেত নাকি সুরে ডাকবে। টিভির আলো যদি সরে যায় তখন হেলে, কেউটে, বোড়া, ঢোড়া, চিতি এ সমস্ত সাপে আসবে। বহু কথা বলা হয়েছে। তবে হ্যাঁ, এই যে পুরো গল্পটা যারা পড়লেন তাদেরকে অবশ্যই 10টি পত্র লিখতে হবে দেবী চমকায়ের মাহাত্ম্য জানিয়ে, আত্মপরিচয় গোপন করে। যাদের মধ্যে সময় নেই তারা হ্যান্ডবিল ছাপিয়ে বিলিও করতে পারেন। লেখক শেষে এরকমই একটি প্রস্তাব দিয়েছেন। রামকুমার মুখোপাধ্যায়ের চমকায় তোলা চলো গল্পটি 2000 সালে প্রকাশিত হয়েছিল। তো আমাদেরকে অনুরোধ করবো এরপর মূল গল্পটা একটু পড়ে নেওয়ার।